নিজাম হাজারি, আহম মোস্তফা কামাল, মাসুদ উদ্দিন, আর আরেকটার নাম কি, বেনজির আহমেদ। এই চারটা মিলে 24,000 কোটি টাকা, 24,000 কোটি টাকা এই বাজার থেকে নিয়ে প্রবাসীদের যাওয়া বন্ধ হবে। এখন বাংলাদেশে আপনি জানেন দীর্ঘ সময় বছরের পর বছর 9-6 একটা খেলা চলছে। 9-6 এই খেলাটা কাদেরকে সুবিধা দেওয়ার জন্য? 9%-এ সুদ নিয়ে ব্যবসা করার নামে যারা এই টাকাটা বাইরে নিয়ে যেতে পারে তাদের জন্য। এই যে বাইরে নিয়ে যাওয়ার কথা বলছি না, এটাও হিসাব থেকে বলছি। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, রপ্তানি এবং আমদানিতে এই করে জাস্ট এইটা হুন্ডি টুন্ডি না, আন্ডার এন্ড ওভার ইনভয়েসিং এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে জিআইএফ এর রিপোর্ট বলছে বছরে বাংলাদেশ থেকে 72,000 কোটি টাকা যায়, আর নির্বাচনের আগে আগে যায় 1 লাখ কোটি টাকা। এরপরে যখন এই তথ্য আসলে 14 পর্যন্ত জিআইএফ আমাদের এই তথ্য দিয়েছে, এরপরে আর দিতে পারে নাই। কেন পারে নাই? পারে নাই এই কারণে যে বাংলাদেশ ব্যাংক এরপরে আমদানি রপ্তানি কোনো তথ্য আর জিআইএফ এর কাছে দেয় নাই, সুতরাং তাদের পক্ষে আর হয়নি। তাহলে বল কেন বাংলাদেশ ব্যাংক দেয় নাই? তাদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশ ব্যাংক দেয় নাই? কার টাকা পাচারটা যাতে লোকচক্ষুর অন্তরালে থাকে তার জন্য বাংলাদেশ ব্যাংক দেয় নাই? ওই যে বললাম না সর্বঙ্গে ব্যথা। ভাই আমি কোথা থেকে শুরু করবো, কোথায় যাব? রিজার্ভ ক্রাইসিসের কথা আসেন। 2021 সালে যে রিজার্ভ ছিল $48 বিলিয়ন, সেটা নিট রিজার্ভ এসে দাঁড়িয়েছে $12 বিলিয়ন একটু উপরে। তার মানে 36 মাস 3 মাস প্রতি মাসে $1 বিলিয়ন করে রিজার্ভ নাই হয়েছে। রিজার্ভ বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন? আপনার হাতে কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে রেমিটেন্স। মূল ইয়েটা রিজার্ভের ভিত্তিটা হচ্ছে রেমিটেন্স। কিছুদিন আগে খবর এসেছে 4 এমপি, এক হালি এমপি, নিজাম হাজারি, আহম মোস্তফা কামাল, মাসুদ উদ্দিন, আর আরেকটার নাম কি, বেনজির আহমেদ। থ্যাংক ইউ। নট দ্যাট বেনজির, আমাদের তো বেনজির স্কয়ার। না এটা ওই সাভারে। আচ্ছা, এই চারটা মিলে 24,000 কোটি টাকা, 24,000 কোটি টাকা এই বাজার থেকে নিয়ে প্রবাসীদের যাওয়া বন্ধ হবে। এখন 100টা এজেন্সির মাধ্যমে নেওয়া হয়তো, 100টা এজেন্সি সকলকেই এই 4 এমপিকে 4 এজেন্সি খুশ করে যেতে হতো। 24,000 কোটি টাকা শেষ নাই। এবং 32,000 শ্রমিক যারা আমাদের এই রিজার্ভটা তৈরি করে দেয়, কারিগর, রিজার্ভ তৈরির কারিগর, তারা লাস্ট দিন এয়ারপোর্টে বসে কান্নাকাটি করছে। কেউ ভুয়া টিকিট পাইছে, কেউ টিকিটই পায় নাই, কারো টাকা বেড়ে দেওয়া হয়েছে, এজেন্সি ফোন ধরে না, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। মালদ্বীপের বাজার বন্ধ। তার মানে রেমিটেন্সের অবস্থা কি? রপ্তানিতে আসেন, বলা হচ্ছে মে মাসে রপ্তানি পণ্য কমেছে 16%। এই মে মাসে পণ্য রপ্তানি 16% কমেছে। আপনি রিজার্ভটা কি আকাশ থেকে আসবে? রিজার্ভ আসবে কোত্থেকে? এই রপ্তানি, রেমিটেন্স, বিনিয়োগ, ঋণ। বিনিয়োগের কথায় আসেন, আপনি তো মুডিজ, ফিচের পরে কি, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স, 3টা অর্গানাইজেশন, তারা ঋণ মান যাচাই করে। প্রত্যেকটা বলছে বাংলাদেশের ঋণ পরিশোধের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে, যে কারণে আমরা বিদেশি এয়ারলাইন্সের টাকা দিতে পারছি না। সবচেয়ে বড় খেলাপির মধ্যে বাংলাদেশ একটা, পাকিস্তান একটা। বাংলাদেশ বোধ হয় 34,000 কোটি টাকা, পাকিস্তান 40,000 কোটি। তো ঋণ মান আমাদের নামছে। আমাদের বিনিয়োগের পরিবেশ আছে আপনি সত্যি মনে করেন? এবং আপনি যখন বিনিয়োগ করে টাকাটা ব্যাক করে নিজের দেশে নিতে পারবেন না, বিদেশে বিনিয়োগ আসবে কোত্থেকে? তো এই যে ভয়াবহ একটা চিত্র, এই চিত্রটাকে অ্যাড্রেস করা হয়েছে। আর এই চিত্রটা একদিনের বাজেটে অ্যাড্রেস করা সম্ভব না। ঋণ, আজকে পত্রিকায় দেখলাম খেলাপি ঋণ বেড়ে অফিসিয়ালি কাগজে কলমে 1,82,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই চিত্রটা কিন্তু সময় বরাদ্দের বেলায় দেখছি। 1,82,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটা হচ্ছে কাগজে কলমে। আর যদি আপনি কার্পেটের নিচে লুকানো ঋণ এর সঙ্গে যোগ করেন, যেটা ডক্টর মইনুল ইসলাম বারবার তার লেখায় অ্যাড্রেস করেন, সেটা 4.5 থেকে 5.5 লক্ষ কোটি টাকা। মামলা পেন্ডিং, পুরো তফসিল, এক্সেট্রা এক্সেট্রা যদি ধরেন তাহলে সেটা 5.5 লক্ষ কোটি টাকা। আপনি আমাকে বলেন এই ঋণগুলো যারা নিয়ে চলে গেছে তাদের কথা সরকার জানে না? পর্যালোচনা করে এই শিক্ষাক্রমের যে অসারতা সেটা যখন তুলে ধরছিলেন, তখন তাদের নামে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা হয় এবং সেই মামলায় আমাদের 4 জন বন্ধু তারা
শিকার হচ্ছেন। ফলে অভিভাবকরা তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আজকে এখানে দাঁড়ায়নি, তারা তাদের সন্তানদের যে সেটা কিভাবে কমিয়ে আনা হয়েছে। এখানে আজকে আপনারা যদি শিক্ষার্থীদের সাথে কথা বলেন, অনেক শিক্ষার্থী হয়তোবা অতীতের যে শিক্ষার যে বোঝা, শিক্ষার যে চাপ, সেই চাপ থেকে এখন যে তারা কিছুটা মুক্ত, সেজন্য হয়তোবা তারা আনন্দ প্রকাশই করবে। কিন্তু একটা ক্লাসে যখন 95 জন ছাত্রীকে একজন শিক্ষককে নিয়ন্ত্রণ করতে হয়, তখন এই যে শিক্ষাক্রম, নতুন যে শিক্ষাক্রম, সেখানে গ্রুপ ভিত্তিক, সেখানে প্রত্যেকটি ছাত্র ছাত্রীর যে চরিত্র, সেই চরিত্র বিশ্লেষণ, তার যে মেধা, তার প্রজ্ঞা, সেটা কিভাবে তারা বের করে নিয়ে আসবেন, সেটা কিন্তু অভিভাবকদের কাছে বোধগম্য নয়। আপনারা দেখেছেন অভিভাবকরা অত্যন্ত উৎকণ্ঠার সাথে বলছেন যে সন্তানরা ডিভাইস মুখী হয়ে যাচ্ছে। আমরা যারা ডিভাইস ব্যবহার করি, আমরা তো জানি, আপনি একটি সংবাদ দেখতে যান বা আপনার একটা প্রয়োজনীয় কাজ আপনি করতে যান, কিন্তু সেখানে প্রতি মুহূর্তে যে বিজ্ঞাপনগুলো আসে, সেখানে নানান ধরনের যে অশ্লীল বিজ্ঞাপনগুলো আসে, সেগুলোকে কিন্তু আপনি চাইলেও প্রতিরোধ করতে পারবেন না। তাহলে এই ডিভাইস যখন তার হাতে নিচ্ছে, তখন কিন্তু তাদেরকে প্রভোগ করা হচ্ছে এই ধরনের অশ্লীল অথবা ওই ভিডিও গেমের মতো নানান ধরনের যে আসক্তি, সেই আসক্তির মধ্যে তাদেরকে নিমজ্জিত করে ফেলার যে প্রচেষ্টা, সেটাও কিন্তু এই কারিকুলামের মধ্য দিয়ে হচ্ছে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে, এই কারিকুলাম যখন প্রণয়ন করা হয়েছে, 100% প্রণয়ন পরিবর্তন করা হয়েছে, অথচ শিক্ষাক্রমের সাথে যুক্ত যে অভিভাবক, শিক্ষাবিদ, আমাদের দেশে যারা প্রথিতযশা শিক্ষাবিদরা আছেন, যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, কথা বলছেন, তাদের বিষয়টা কিন্তু, তাদের যে মতামত, সেই মতামত নেওয়া হয়নি। ফলে আমরা দেখছি যে এখানে ওই যখন সরকার বিভিন্ন খাত থেকে, বিশেষ করে সেবামূলক খাত থেকে ভর্তুকি তুলে দিচ্ছে, তখন কিন্তু তার যে আর্থিক দায়, সেই আর্থিক দায়টা অভিভাবকদের উপরেই বা শিক্ষার মাধ্যমে অভিভাবকদের উপরে বর্তাচ্ছে, স্বাস্থ্যের মাধ্যমেও অভিভাবকদেরই বর্তাচ্ছে, কিংবা গণযোগাযোগ ব্যবস্থা বলি, সমস্ত দিক থেকে এই অভিভাবকরা ভীষণভাবে ভুক্তভোগী। এবং আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে সমাজ ব্যবস্থায় এখানে মায়েরাই অনেক বেশি সন্তানদের সাথে জড়িত। ফলে তাদের চোখের সামনেই তারা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের যে প্রতিদিনকার যে ক্লাসগুলো হচ্ছে, সেখানে আসলে কতটুকু গঠনমূলক পড়াশোনা তাদের হচ্ছে। ফলে সেই উৎকণ্ঠা থেকে আজকে অভিভাবকরা এখানে দাঁড়িয়েছেন। বন্ধুগণ, আমরা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে এই শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রম বাতিলের দাবি করছি। কারণ এই শিক্ষাক্রমের মধ্য দিয়ে যে পরীক্ষা পদ্ধতি, সেই পদ্ধতি এখনো পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীরা তো নাই, শিক্ষকদের সামনে এখনো পর্যন্ত স্পষ্ট করা যায়নি। এবং ক্লাস 3 পর্যন্ত এখানে পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। এই পরীক্ষা তুলে দেওয়ার কারণে শিক্ষার যে মান, আমাদের সন্তানদের যে ভাষা জ্ঞান, তাদের যে অঙ্ক শিক্ষা, তাদের যে বিজ্ঞানের উপরে যে জ্ঞান, সেই জ্ঞানে তারা যে দুর্বল হয়ে, তারা যে পিছিয়ে থাকবে, এই কথাটা খুবই স্পষ্ট। ফলে উচ্চ শিক্ষার জন্য তারা যদি কম্পিটিশনে যায়, সেখানে কিন্তু তারা জয়ী হতে পারবে না। আবার গত 2 জুন আমরা দেখলাম যে বিশ্ব ব্যাংকের সহায়তায় শিক্ষা স্কিম, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, কিন্তু সেই স্কিমে একটা মিটিংয়ে আমাদের শিক্ষামন্ত্রী তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে ওনারা মুখস্থ বিদ্যা, এই মুখস্থ বিদ্যাটাকে আসলে একেবারে শিক্ষা ব্যবস্থা থেকে তুলে দিতে চান। আমাদের শিশুরা হাতে কলমে শিখবে। এটা কথাটা শুনতে খুবই সুন্দর, কিন্তু আমাদের শিশুরা হাতে কলমে আসলে কি শিখছে, কিংবা মুখস্থ নির্ভরতা বলতে আসলে কি বোঝাচ্ছেন? আমরা জানি যে জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের কিন্তু কিছু বিষয়, যেগুলো মৌলিক বিষয়,
বিষয়, সেগুলো আমাদের মনে রাখতে হয়। আমাদের বিজ্ঞানের সূত্র মনে রাখতে হয়, অঙ্কের সূত্র মনে রাখতে হয়। আমাদের এই যে আজকে আপনি রাস্তা চলাচল করছেন, রাস্তায় কোন পাশে আপনি হাঁটবেন, আপনি কিভাবে রাস্তা পার হবেন, এই বিষয়টা যদি আপনি মাথায় না রাখেন তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেনই। আবার আপনি যে বলছেন এখানে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিবেন, তাহলে সেই প্রশিক্ষণে ওনারা কি সেই প্রশিক্ষণের বিষয়বস্তুগুলো মুখস্থ করবেন না? তাহলে কিভাবে তাদের শিক্ষার্থীদেরকে তারা শিখাবেন? ফলে এখানে কিছু শুধু কথা নির্ভর কথা বলা হচ্ছে, যেগুলোকে হয়তো মানুষে শুনে মনে করছেন যে এখানে প্রগতিশীল একটা ভাব আছে, কিন্তু বাস্তবে আসলে তা যে নয়, তা আমাদের অভিভাবকরা প্রতি মুহূর্তে টের পাচ্ছেন। এবং আমরা জানি যারা এই শিক্ষাক্রম পাঠদান করছেন তাদেরও বেশিরভাগ অংশ তারা এটাকে গ্রহণ করতে পারছেন না। তারা হয়তো বা কোনো কথা বলতে পারছেন না, কারণ আমরা দেখছি যে শিক্ষাক্রমের যে প্রশিক্ষণগুলো হচ্ছে সেখানে বলে দেওয়া হচ্ছে এই পাঠ্যক্রমের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। অভিভাবকদের নামে সার্কুলার দেওয়া হচ্ছে যে অভিভাবকরা এটার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। ফলে এখানে যে একটা নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞায় আজকে এই শিক্ষাক্রম তার যে ভয়ঙ্কর রূপ, সেই রূপটা দেখার পরেও অভিভাবকরা কিন্তু রাস্তায় নামতে পারছেন না। বন্ধুগণ, আজকে এখানে যে প্রতিবাদ সমাবেশ, সেই সমাবেশটা হয়তো বা খুবই সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্য দিয়ে আমরা যে বার্তাটা সবার কাছে পৌঁছাতে চাই যে অবিলম্বে এই যে টাকার উপরে নির্ভর শিক্ষাক্রম, আমাদের শিক্ষা জাতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ধ্বংস করার যে শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রম বাতিল করতে হবে। উনি কথা শুনতেন না, বুবা ছিলেন। অন্তত আপনাকে অনুরোধ করবো এই সমস্ত অনিয়মগুলি বন্ধ করেন, এবং আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, যে সমস্ত ব্যক্তি বাংলাদেশের, সে ব্যবসায়ী হোক, আমলা হোক, এমপি হোক, রাজনৈতিক নেতা হোক, দুবাই, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপে এই যে ফ্ল্যাট কিনেছে, বাড়ি করেছে, মার্কেট করেছে, হোটেল করেছে, এইগুলি একটু তদন্ত করে এইগুলি ফিরে না আনতে পারেন তো আইডেন্টিফাই করেন এই লোকগুলি এই টাকাগুলি পাচার করেছে। একটু দয়া করে আপনার যারা সচিব আছে, যারা কর্ম দিয়ে, যারা নাকি কর্মচারী আছে, কাজ করে আপনার মন্ত্রণালয়ে, তাদের কাজে লাগান সৎ পথে। এবং আপনার এই অনিয়মের কারণে কিন্তু আমি প্রতিবাদ হিসাবে আপনার এই যে আজকে দাবি থেকে 500 টাকা হ্রাস করার জন্য প্রস্তাব করেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক তারা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের তারা লোন নেওয়ার পরে সুদ মকুফের দরখাস্ত করে। একটি প্রতিষ্ঠান, আমি এর আগে পার্লামেন্টে বলেছি, তারা প্রায় 2200 কোটি টাকা সুদ মকুফ করে নিল। একজন কৃষকের 50,000 টাকার লোনের জন্য তাকে অ্যারেস্ট করা হয়। আমি প্রস্তাব করছি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপনের কল্পে হিসাবের খাতা 112 আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনাম 9 নং দাবিতে 500 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, এটা আসলে আমার একটা প্রতিবাদ, এই প্রতীকী প্রতিবাদ বলতে পারি। স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তার মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যা বাজেটে বরাদ্দ ছিল তার চেয়ে অতিরিক্ত আরো প্রায় 500 কোটি টাকা তিনি খরচ করেছেন। সেটাই আজকে যাতে মঞ্জুর করা হয় সেই জন্য তিনি এই দাবিটা উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হলো মাননীয় আপনার মাধ্যমে অর্থমন্ত্রী মহোদয়ের কাছে, আর্থিক প্রতিষ্ঠানের যে কাজ তার মধ্যে একটা বড় কাজ হলো ব্যাংকিং ডিভিশনকে সুপারভাইজ করা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। প্রধানমন্ত্রী টাকা খরচ করেন, সমস্যা নাই, তবে জনগণের টাকা যে লুটপাট হচ্ছে এবং ব্যাংকগুলি যে অনিয়ম হচ্ছে, আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় তারা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে সুপারভাইজ করে। সুপারভাইজটা কি সুপারভাইজ করে আপনি কি জবাব দিতে পারবেন? পিকে হালদার 3,500 কোটি টাকা নিয়ে সে চলে গেল বিদেশে। জনতা ব্যাংক থেকে একজন কাস্টমার 1,000 কোটি টাকার লোন নিয়ে চলে গেল।
স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে এইটুকু বলবো যে বাংলাদেশ ব্যাংক তারা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের তারা লোন নেওয়ার পরে সুদ মকুফের দরখাস্ত করে। একটি প্রতিষ্ঠান, আমি এর আগে পার্লামেন্টে বলেছি, তারা প্রায় 2200 কোটি টাকা সুদ মকুফ করে নিল। একজন কৃষকের 50,000 টাকার লোনের জন্য তাকে অ্যারেস্ট করা হয়। এবং মাননীয় অর্থমন্ত্রী, আমি এর আগে বলেছি যে 4টা ইনগ্রিডিয়েন্টস আছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোম্পানির লোনের ইন্টারেস্ট মকুফ করার। 4টার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস নাই এরকম প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা এক্সিম ব্যাংকের মালিক, তার প্রতিষ্ঠানে কয়েকশো কোটি টাকা মকুফ করে দেওয়া হয়েছে। এগুলি কি? এই ধরনের আপনার এই প্রতিষ্ঠান অর্থ বিভাগ এই ধরনের কাজগুলি যদি তারা এই কন্ট্রোল না করতে পারে, সুপারভাইজ না করতে পারে, নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে আপনি টাকা, জনগণের টাকা খরচ করে লাভটা কি, দরকারটা কি? তার চেয়ে বরং চুপচাপ থাকাই ভালো। এই ব্যাংক থেকে যা ইচ্ছা মতো নাও, যত পারে লুটপাট করুক। 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন ঋণ খেলাপি ছিল 22,000 কোটি টাকা। আর আজকে আপনার বাংলাদেশ ব্যাংক হিসাব অনুযায়ী 1,80,000 কোটি টাকা আজকে ঋণ খেলাপি। ঋণ খেলাপিকে ধরতে পারেন না, ঋণ নিয়ে বিদেশে চলে যাবে, পাচার হয়ে যাবে। এই দেশ থেকে ডলারের ক্রাইসিস। কেন ক্রাইসিস? ওই সমস্ত খেলাপি ঋণ যারা নেয় এবং যে সমস্ত বড় বড় রাঘব বল যারা অবৈধভাবে টাকা আর্ন করে, তারাই দেখা যায় যে আমাদের ডলার যখন আসে ডলারগুলি কিনে পাচার করে। আপনি মাননীয় অর্থমন্ত্রী এর আগেও বহুবার আপনার জায়গায় যিনি ছিলেন, পার্কের আয়ের মাত্র 18% সরকার পাবে, বাকি 92% পাবে লেক সিটি। এই যে টেক সিটি, মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন, আইটি পার্ক, সেখানে হোটেল ম্যানেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান হবে। এটা কি করে হয়? আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায়? এটা থার্ড পার্টিকে দিচ্ছেন, যারা এটি ইনকাম করে 18% আপনারা পাবেন আর বাকিরা তারা পাবে। এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন। যে ডরমিটরি, সেখানে আমাদের 80টার মতো রুম রয়েছে মাননীয় স্পিকার। ওই সময়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যাতে ঢাকা বা বিদেশ থেকে কোনো ক্লায়েন্ট গেলে যাতে সেখানে থাকতে পারে। কিন্তু বাস্তবতা দেখা গেল 2 বছর পরে যে আসলে 80টা রুম অনেক সময় কাজে লাগে না। এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্যই সেখানে স্থানীয় যারা উদ্যোক্তা, তাদের যখন গেস্টরা আসে তখন তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয়, তারা একটা সাবসিডাইজ প্রাইসে পায়। আর বাকি যদি কোনো রুম ফাঁকা থাকে তাহলে বাইরের গেস্টকে ভাড়া দেওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে সেখানে সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়েছে। যেখানে মিলনায়তন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, কনভেনশন হল রয়েছে, সেটাও একই রকম ভাবে ওই সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রয়োজনের অতিরিক্ত যদি প্রয়োজন হয় তখন বাহিরে ভাড়া দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আর চতুর্থ কম্পোনেন্ট হচ্ছে আমাদের ওখানে ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে। শেষ করুন। তো মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে এই তথ্যগুলো যেন আসলে সঠিকভাবে বিশ্লেষণ করে তারপরে এই বিষয়ে সমালোচনা করা হয়। কারণ আমরা সারা বাংলাদেশে 12টি সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক এই মুহূর্তে আমরা চলমান করতে পেরেছি, যেখানে সরাসরি 16,000 তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশের কল্যাণে 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে এবং যারা ক্ষুণ্ণ করতে চায়, যাদের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কোনোদিন ছাড় দিব না। তাদের ব্যাপারে তাদেরকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যাতে সুন্দরভাবে একটা রিপোর্ট আসে, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং মানুষ আর যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করতেছি। 2,000 অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা
বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা বড় অ্যাচিভমেন্ট। এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয় সেই ফিজ যাতে মকুব করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং সে লেবার মিনিস্টার বলেছেন যে সেটা তাদের উচ্চ পর্যায়ে আলাপ করবে। 3 মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ নাই। যেই দেশে ভোট হয় নিশিরাতে, সেই দেশে নিশিরাতে তো স্ট্যান্ডার্ড। অনেকের সময় তো ভোট হতেই আচ্ছা না। যাই হোক, ঋণের কথা হচ্ছে, আমি আমার আগের সেগমেন্টেই 3টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নাম বলেছি, আমি আর রিপিট করব না, যারা খুব ক্লিয়ারলি বলে দিয়েছে বাংলাদেশের ঋণ মান কমছে এবং বলা হচ্ছে যে রেমিটেন্স কখনো বেশি আসে কখনো কম আসে। সত্য কথা, কোনো মাসে হয়তো আপনার সব মিলিয়ে 50,000 টাকা খরচ হয়, কোনো মাসে হয়তো 55,000 টাকা খরচ হয়। গড়ে আপনাকে দেখতে হবে কত আসে আপনার। এই গড়টা করতে গিয়ে দেখা যাচ্ছে প্রতি মাসে গত 3 বছর ধরে আমরা $1 বিলিয়ন করে হারাচ্ছি। রপ্তানি একটু বাড়ে, রেমিটেন্স অনেকখানি কমে, রেমিটেন্স একটু বাড়ে, রপ্তানি অনেকখানি কমে, টাকা পাচার অনেকখানি বাড়ে, ইত্যাদি প্রভৃতি সবকিছু মিলায় ঝিলায় প্রতি মাসে $1 বিলিয়ন নাই হয়ে যাচ্ছে। এবং কথায় কথায় আমি একটা কথা বলি, সরকারের কেষ্টা ব্যাটার কোনো অভাব নাই। করোনার থেকে কেষ্টা আরম্ভ হয়েছে, যা কিছু সমস্যা হয় সরকার বলে এই করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্ব মন্দা। কিছুদিন আগে দেখলাম আমাদের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি বলল যা সমস্যা দেখতে পাচ্ছেন অর্থনীতির সব পশ্চিমাদের কারণে এরকম হচ্ছে। মানে হয়েছে কি, 5 বছর পর পর না যাইতে হয় না মানুষের কাছে। এই যে দেখেন মোদির চেহারা, যে নিজেকে 2 দিন আগে পরমেশ্বর বলে ঘোষণা করছে, তার সবকিছু নাকি উপরের থেকে আসে, ডাইরেক্ট কানেকশন। সে যা বলে সব নাকি উপরের কথাবার্তা বলে, পরমাত্মার অংশ সে। মুখটা চুন হয়ে গেছে। নাইডু নিখিলের পিছনে দৌড়াদৌড়ি করতে হয়েছে, নীতিশ না, নীতিশ আর নাইডুর পিছনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো এই হচ্ছে বাস্তবতা। 5 বছর পর পর 284, 303, ধাম করে 240 হয়ে যায়, কারণ সেখানে মানুষের ওই ব্যালটের মধ্যে অধিকার আছে। আমার দেশে মানুষের ব্যালটের অধিকার নাই, নাই বলেই 8.5 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে 10 বছরে। তো কি হয়েছে? এক সাইফুজ্জামানই তো না, জাভেদ ভূমিমন্ত্রী ছিল, লন্ডনের পশ পাড়া, পশেস্ট পাড়া, ওইসব পাড়া দিয়ে কোনোদিন হাঁটিও নাই পড়াশোনা করার সময়, ভুলেও ওই দিকে যাইও নাই। সেই পাড়ায় প্রপার্টির পর প্রপার্টি করছে, হলফনামা দেয় না, বলছে আই ডোন্ট কেয়ার। ফ্ল্যাট বিক্রি করছে, ব্যবসা করছে। কেমনে করে? মালিকানা কোত্থেকে আসে? যাই হোক, তো এই হচ্ছে ভোট থাকা এবং ভোট না থাকার ব্যাপার। আচ্ছা, আমি একটু রিজার্ভের কথা বলি, একটু রিজার্ভের কথা বলি। 3 মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ নাই। আমদানি সংকোচন করা হয়েছে না, এই সংকোচনের পরেও 5 থেকে $5.5 বিলিয়ন আমাদের প্রতি মাসে আমদানিতে ব্যয় হয়। কারণ আমরা ম্যাক্সিমামই আমদানি করি, আমাদের দেশে যা দেখি চারপাশে ম্যাক্সিমামে আমদানি করা। 5 থেকে $5.5 বিলিয়ন, আমি 5ই ধরলাম। $15 বিলিয়ন যদি না থাকে আপনার রিজার্ভে, আপনি রেড জোনে আছেন, খবর আছে আপনার। এবং এখন আমাদের নিট রিজার্ভ 13 বিলিয়নের কম, 13 বিলিয়নের কম। এই তথ্যটা কোথায় গেল? একটু পড়াশোনা করেন, কারণ সবাই সারাদিন কি করেন আমি তো বুঝি না। পার্লামেন্টও তো একটু পড়েন না, একটু পড়েন, পড়াশোনা করে আসেন। আপনি আসতে যখন না, আপনি খুঁজে আপনি বলেন না, আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যেতে পারি। আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনি এটা পাবেন না। নিট হিসাব আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাবেন না। BPM 6 পর্যন্ত তারা দেয় কিনা আমার সন্দেহ, তারা গ্রোথ দিবে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। অপ্রয়োজনীয় প্রকল্প, ডক্টর মইনুল ইসলাম গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছেন কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয়। শেষ একটা উদাহরণ দিই, বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীর নিচে কত টাকা প্রতিদিন আয় হয়, কত টাকা ব্যয় হয়, নিট হিসাব পত্রিকা দিয়ে দিয়েছে, এবং কত টাকা পার ডে আমাদের লস হচ্ছে। তো এই লস প্রজেক্ট দিয়ে দফায় দফায় সময় বাড়িয়ে, দফায় দফায় টাকা বাড়িয়ে লাভটা কি হবে?
সাল্লাল্লাহু তাআলা আলাইহি খায়রি খালকি আসাবি মা ভালো আছেন বেড়ে? আমি ভালো আছি ভাই। মা আমার নাম শাহেরন। আমি অনেক দুঃখের মানুষ মা। আমার স্বামী হারা, আমার ছেলে একটা লোয়াই পাগল, লোয়াই ছাগল। আমার ছেলে 20 বছর হাতে আমার খোঁজ খবর নাই। দুইটা বাচ্চা থুয়ে বউ মারা গেছে, বাচ্চা দুইটা আমাকে খোরাক পাতি দেওয়া লাগে, অনেক কষ্ট করি চলি। আমার ঘর বাড়ি কিছু নাই, ঘরে মানুষ ঘুম পাড়ে, আমি গুপ গুপ করি কান্দি। এই বাড়ি ঘর না পায়া মেম্বার চেয়ারম্যান সবার কাছে যাই কোনো খাতে। তারপরে মন্ত্রীর কাছে গেছি, এই মন্ত্রী সাহেব আমাকে কইছে যাও ইয়ের কাছে, যে টিওনো সাহেবের কাছে যাও। মন্ত্রী তখন টিওনো সাহেব কইছে যে কান্দি পেতেছি মা, দুঃখ করি। তখন আমি টিওনো সাহেব কয়েছে যাও তোমার ঘর হবে, যাও। তখন আমার মনটা ঠাই আসছে মা, তোমার বাড়ির যে আমি ঘরে আসি, বসবাস করি আসি, মনে হয় যে তোমার জ্বরে আমি কোলাত নেই মা। তোমাকে এইরকম আমাকে মনে হইতেছে। আমি মনে হয় যে আমি অসহায়, আমার কেউ নাই কপাল। আমার মাও বাপ ছোটতে মারা গেছে। আমি খুব দুঃখের মানুষ, অনেক দুঃখ কষ্ট করি, অনেক জীবন আমার কাটি যাবার লাগছে। এখন দুইটা বাচ্চা, ছেলেটা অনেক পাগল, তার বউটা মারা গেছে, বাচ্চা দুটাকে আমাকে দেখাশুনে করা লাগে মা। আমি এখন বয়স হয়েছে, আমি কাজকর্ম করি পাই না, মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নয়। এখন কি করি চলবো মা, আমাকে তোমার পথ করে দাও মা। আমার খুব আমি কষ্ট দুঃখের বাড়ি মা, আমার তোটা সুখী যায় মা। বলে তোর ধরে ধরি আমি কোলাতে, বলে এইরকম হয়েছে মা, আমার কপালে এইরকম দুঃখ মা। আমাকে এই ঘরটা দিছে, এই সাহেব দিছে আমাকে এই ঘর। তোমার আদর্শ বাড়ি ঝকঝকে পরিষ্কার, অনেক শান্তিতে আছি, সুখে ঘুম দিন করতেছি, আমি এখন শান্তিতে আছি মা। এখন কি করা যায় মা, আমার ব্যবস্থা করি দেন মা, কাজকর্ম করি পাই না মা। ভাতা পাই, তা খাওয়া পয়সাও হয় না, আগতে খেয়া শেষ করি। যে ওষুধ লাগে 300 টাকার ওষুধ আমার খাইতে লাগে, দিন 300 টাকার ওষুধ খাইতে লাগে আমার। ওষুধ তো পয়সা দেবো কমিউনিটি ক্লিনিক থেকে, আর এমনিতেও টাকাও পাবে না কোনো ইস্যুর জন্য, কাজের জন্য, আর ভাতাটা তো পাবেন। আসসালামু আলাইকুম। আমার দেশে আইসেন মা, তোমার দেখবো, আমার দাওয়াত থাকিল মা, তোমার দাওয়াত থাকিল, তোমরা আইসেন মা। তোমার যদি সামনে আইসেন মা, তোমাকে আমরা যে কোলার তুলি নিব মা, জ্বরে কোলার তুলি নিব মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলাইহি খায়রি খালকি আসাবি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলাইহি খায়রি খালকি আসাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার এই মাহফিল, এই হাসিনা আমার সোহাগে আল্লাহ, আমরা অনেক আদর যত্নের আছি আল্লাহ। আমি নামাজ পড়ছি, দোয়া করি, মুনাজাত করি, রাত গভীর রাইতে মা তোমার জন্য, তোমার প্রমোশন বাড়ুক মা, তুমি আল্লাহর কাছে হায়াত দারাজ করুক মা। আমি খুব দুঃখের মানুষ মা, আমি খুব অসহায়, আমি স্বামী হারা, আমার বাপ মাও নাই, আমি খুবই দুঃখের মানুষ মা। আল্লাহ আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ভালো থাকেন, এখন কোনো কষ্ট হবে না, ব্যবস্থা এই আশ্রম প্রকল্পটি মানুষকে পুনর্বাসন করেছে। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনে যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সব থেকে বেশি প্রয়োজন। আজকে আমরা এই মুহূর্তে নতুনভাবে আবার ঘর দেবো যারা ভূমিহীন। সেই সাথে আরেকটা কথা আমি বলতে চাই, গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত।
ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি, প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেবো। এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি, প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পৌঁছাবো। আমাদের এই ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন এ নিয়েই তো আমাদের বাঁচতে হবে, কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, সেদিকেই আমরা লক্ষ্য রাখছি। আজকে যে ঘরগুলি আমরা আপনাদেরকে দেব, এখানে আশ্রয় প্রকল্প 2 এর অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর এটা করা হবে। সেখানে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে, সব জায়গায় আমি হয়তো কথা বলতে পারবো না, কয়েকটি জায়গার সাথে আমি যুক্ত হব। তো যারা ঘর পাচ্ছেন তাদের আমি অভিনন্দন জানাই। আর সেই সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। যেটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকে রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। আমরা যারা বিভিন্ন সময় নদী ভাঙা ক্ষতিগ্রস্ত তাদেরকেও আমরা সহযোগিতা করে যাচ্ছি, সহযোগিতা করে যাব। কারণ আমাদের সকলেই এটি লক্ষ্য যে জাতির পিতা যে জাতির জন্য এভাবে জীবন দিয়ে গেছেন তার আকাঙ্ক্ষা পূর্ণ করাটাই আমাদের কাজ। তিনি সেই লক্ষ্মীপুর, এখন সেটা একসময় নোয়াখালীর অংশ ছিল, পরে লক্ষ্মীপুর জেলা হয়। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর আমাদের যতগুলি মহাকুমা ছিল সব মহাকুমাগুলিকে জেলায় তিনি উন্নত করে দিয়ে যান। যেখানে লক্ষ্মীপুর জেলা, আর ওই লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপুরাগাছা, সেখানে কিন্তু প্রথম তিনি উচ্চগ্রাম পরিকল্পনা নেন এবং সেখানে ঘর তৈরি করে দেন এবং ওইসব অঞ্চলে অনেক চর ছিল, সেই জায়গাগুলি তিনি খাস জমিগুলি মানুষের মাঝে বিতরণ করেন এবং তিনি সকলের জমির একটা সিলিং ঠিক করে দেন। এর অতিরিক্ত জমি যা থাকবে খাস জমি করে সেগুলি মানুষের মাঝে ভূমিহীন গৃহহীন এবং তাদের মাঝে বিতরণ করবেন, সেই ব্যবস্থাটাও তিনি নিয়েছিলেন। আজকে আমরা তার সেই পদাঙ্ক অনুসরণ করি, পদক্ষেপ নিচ্ছি যে কিভাবে আমরা এই দেশের মানুষের ঘর বাড়ি তৈরি করে দিয়ে মানুষের জীবন মান উন্নত করতে পারি। আমাদের গৃহীত নানা প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য, এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধায় নিয়ে আসবো, প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে, আমরা সেই নাগরিক সুবিধাও নিশ্চিত করে যাচ্ছি। পাশাপাশি রাস্তাঘাট, পুল ব্রিজ উন্নয়ন করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, সোলার প্যানেল দেওয়া এবং সেই সাথে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেটা আমাদের সংবিধানে, যে সংবিধান জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে প্রণয়ন করেন, 10 মাসের মধ্যে সেটা আমরা গ্রহণ করি। সেই সংবিধানের নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলি পূরণ করবার পদক্ষেপ নিয়েছি, যার শুভ ফল দেশবাসী আজকে পেতে শুরু করেছে। আমি জানি কোভিড-19 মহামারী এবং ইউক্রেন আসা যুদ্ধ, গাজায় সেই ইসরায়েলের গণহত্যার কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে, মূল্যস্ফীতি বেড়েছে। তারপরেও আমরা আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে, কৃষির জন্য যত রকমের সহযোগিতা দরকার, প্রণোদনা দরকার, ভর্তুকি দরকার, সবই আমরা দিয়ে যাচ্ছি। মানুষের
প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছি। চিকিৎসা সেবা মানুষের দৌড়গায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে 30 প্রকার ঔষধ দিয়ে যাচ্ছি। ছেলে মেয়েদের পড়াশোনায় বিনা পয়সায় মাধ্যমিক পর্যন্ত বই দিচ্ছি। আমরা ছেলে মেয়েদেরকে উপবৃত্তি দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হচ্ছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব কথা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। 2008 নির্বাচনে আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল বলে আমরা যেটা ঘোষণা দিয়েছিলাম, সে 2021 সালের মধ্যে 20 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। সেখানে বাংলাদেশটা যে বদলে যাওয়া বাংলাদেশ রূপকল্প 2021 আমরা ঘোষণা দিই। আজকে তা আমরা বাস্তবায়ন করেছি। এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি, যা 2026 সাল থেকে যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও আমরা নিচ্ছি। দারিদ্রের হার আমরা কমিয়েছি, যেটা 41 ভাগ ছিল 18.7 ভাগে নামিয়ে এনেছি। হত দরিদ্র 25 ভাগ থেকে 5.6 ভাগ আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি, খাদ্য পুষ্টি নিশ্চয়তা সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, যাদের জমি আছে, এটা আপনারা যারা শুধু ভূমির গৃহহীন তা না, যারা ভূমি নাই তাদের তো জমি আমরা যেখানে যেখানে জমি পাওয়া যাচ্ছে আমরা জমি দিচ্ছি। এর বাইরেও যারা উপস্থিত আছেন, বাবার কথা শুনছেন, সকলকে আমি আহ্বান জানাবো, কোথাও যেন 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে। অনাবাদি জমিগুলি চাষের আওতায় আনা, যে যা পারেন উৎপাদন করা। জলাশয় থাকলে সেখানে মাছের চাষ, জমি থাকলে ফসলের চাষ, ভিটি থাকলে সেখানে গাছ লাগান, অর্থাৎ যে যতটুকু পারেন উৎপাদন করেন। জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলবো। সেখানে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে দরকার, কাজে সেই দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, এখানে মেলা টাকা ভর্তি দিতে হয়, কাজে বিদ্যুৎ উৎপাদনে আমাদের যেমন খরচ হয়, কিন্তু আপনাদের আমরা তার থেকে খুব কম পয়সায় দিচ্ছি। সেই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না, পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন দিতে হবে। এটা আমাদের এই কথাটা সকলের জন্য প্রযোজ্য, কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো। যারা বিত্তবান আছেন অথবা যারা একেবারে সকলের জন্যই প্রযোজ্য, আমি বলবো যে যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না, আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে পারবো। প্রথম তালিকা না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়, শতকরা 100 জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হয়েছে সময়। এই জিনিসটা নিয়ে আপনারা কয়দিন যাবত যে পেঁচাইতেছেন, আপনারা যে সেনশন দিচ্ছে ওইটার ভিত্তিতে তার ব্যবস্থা নেওয়া যে অ্যাডভোকেট দিয়ে গেছে, ওখানে অভিযোগ হলো তার 2 ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে। এটা আজিজের দোষ না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর 2 হলো ন্যাশনাল আইডি কার্ড নিচ্ছে। সেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য 2 সংস্থাকে লিখে পাঠাই দিচ্ছি। গেটে দিয়ে গেছে জনৈক ব্যক্তি, তার নাম করেছে আমরা জানি না। আবেদনটা গ্রহণ হবে কি হবে না ওইটা বিবেচ্যের বিষয় না, আমাদের বিষয় হলো যে প্রথম তালিকা না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়, শতকরা 100 জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হয়েছে সময়। এই জিনিসটা নিয়ে আপনারা কয়দিন যাবত যে পেঁচাইতেছেন আপনারা, হ্যাঁ, এটা তার তো আবেদনও লাগে না। নির্বাচন কমিশনের নজরে এসেছে এবং নির্বাচন কমিশন এই বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছে 3 সদস্য বিশিষ্ট। আমাদের যুগ্ম সচিব নির্বাচন ব্যবস্থাপনা 1 এর নেতৃত্বে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তাদেরকে এই বিষয়টা তদন্ত করে প্রতিবেদন দিতে। উনি এই আইনে 5টা করছেন, উনি অপরাধ করছেন, কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে অপরাধ করার সুযোগটা সে পেয়েছে। কিন্তু তিনি যে নির্মল ব্যক্তিত্ব আমরা তো সেটা বলছি না, কোনো সাফাই করি না, তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে। আকস্মিকভাবে প্রায় উচ্ছৃঙ্খল জনতা থানায় এসে এই আপনারা যেটা দেখছেন আর কি, বিভিন্ন ধরনের ইট পাটকেল ছুড়ে মারে এবং থানা আক্রমণ করার চেষ্টা করে। তো পুলিশ অত্যন্ত ধৈর্য সহকারে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, থামানোর চেষ্টা করে এবং
পেশাদারিত্বের সাথেই তারা কিন্তু এটাকে মোকাবিলা করার চেষ্টা করে। তাদেরকে প্রথমে মৌখিকভাবে তাদেরকে দূরে সরে যেতে বলে, কিংবা তাদের যে উশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকার কথা বলে। পরবর্তীতে আমাদের যে ইউজ অফ ফোর্স সেটা করতে ছাড়া একমাত্র করতে আমরা বাধ্য হই, কারণ তারা, আপনারা দেখেছেন যে এই গেটের বাইরে থেকে তারা প্রচুর পরিমাণে ইট, পাটকেল এবং লাঠি সোটা সহ বিভিন্ন জিনিসপত্র আমাদের ফোর্সের দিকে উদ্দেশ্য করে কি করে তারা ছুড়ে মারে। আমাদের ফোর্স কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে এগুলো তাদেরকে নিরস্ত করার চেষ্টা করে। তাদেরকে নিরস্ত করতে আমাদের যে ইউজ অফ ফোর্স, প্রথমে আমরা গ্যাস গান ইউজ করি, তারপর সাউন্ড গ্রেনেড ইউজ করি, তারপর শেষ পর্যন্ত একরকম বাধ্য হয়ে আমরা শর্ট গান ইউজ করতে বাধ্য হই। তো শর্ট গান ইউজ করার পরে তারপরে তারা ছত্রভঙ্গ হয়ে যার যার মতো সেদিকে চলে যায়। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং যে দুষ্কৃতিকারীরা থানা ঘেরাও করা কিংবা থানা আক্রমণ করার মতো যে দৃষ্টতা দেখিয়েছে, তাদের বিরুদ্ধে দেশের যে প্রচলিত আইন যেগুলো আছে, এই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। সদর হাসপাতালের ইমার্জেন্সিতে 3 জন সম্মানিত পুলিশ সদস্য আসছিলেন আহত অবস্থায়। আমরা পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিকভাবে যেটা দেখতে পেয়েছি, একজনের আঘাত খুবই সামান্য, কিন্তু দুজনের আঘাত খুবই গুরুতর। তো দুজনকে আমরা প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠাচ্ছি, একজনকে আমরা সদর হাসপাতালে ভর্তি রাখছি। আঘাত থেকে আসলে এখনই এটা বলার অবস্থায় নেই যে এটা আসলে গুলির কারণে হয়েছে না ধারালো আঘাতের অবস্থা। পরবর্তীতে হয়তো আরেকটু বোঝা যাবে। আর দেখে মনে হচ্ছিল যে একজনের হাতে, 2 হাতে সাধারণত মনে হচ্ছিল মাংস উঠে গেছে, আর একজনের পায়ের আঘাতেও দেখে মনে হচ্ছে মাংস এক পাশ থেকে উঠে গেছে। আমাদের সবার হয়তো মনে আছে যে যখন ঘটনাটি ঘটলো এর দ্বিতীয় এবং তৃতীয় দিন এই আলোচনাটাই কিন্তু খুব বেশি উঠছিল যে এই হত্যাকাণ্ডটি এমন ভাবে ঘটলো যে সেটি এই দেশের থেকে পার্শ্ববর্তী দেশে কলকাতায় গিয়ে হত্যাকাণ্ডটি ঘটেছে। এবং যখন দ্বিতীয় দিনেই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আমরা তুলে ধরেছিলাম যে এটি শুধুই যে স্বর্ণ চোরাচালান কিংবা ভাগাভাগি কিংবা ব্যবসায়িক দ্বন্দ্ব তা নয়, এর পেছনে আরো কিছু কারণ আছে, এবং সেটি তখন প্রথম দিন যে থেকে আলোচনায় আসছিল। মাঝখানে আসলে বিষয়টি এই যে আনারের দেহ বা দেহাংশ তল্লাশি এগুলোর মধ্যেই ইনভেস্টিগেশনটা আসলে সীমাবদ্ধ হয়ে গেছিল। পরবর্তীতে এই আলোচনাটি আবার ঘুরে ফিরে সামনে আসছে, বিশেষ করে নেপালে যখন সিয়ামকে ধরা হলো এবং কলকাতায় তাকে ইনভেস্টিগেশনে যখন ইন্টারোগেশন যখন করা হলো, এরপর থেকে আবার আসছে যে আক্তার প্রথম ছবি পাঠিয়েছিল ঝিনাইদহ এলাকার তার এই যে বাবুর কাছে, এবং বাবুকে বলা হয়েছে যে এটি আরেকজনকে ওই অঞ্চলের আরেকজন আওয়ামী লীগের একজন শীর্ষ নেতাকে দেখানোর জন্য। তো এই আলোচনা আমার কাছে অন্তত পক্ষে, বা আমরা যারা গণমাধ্যমে আছি একটু রিকল করলেই আমাদের নজরে আসবে যে এটি কিন্তু শুরু থেকে আলোচনাটা ছিল যে যারা ওইখান থেকে গেছে, কাদের সঙ্গে আনারের রাজনৈতিক সম্পর্ক খারাপ ছিল, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখতেন। আমরা এটাও যেমন দেখেছি যে তিনি মোটরসাইকেলে চলতেন, তিনি বলতেন যে আমার কোনো শত্রু নাই, এখানে আমার কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমরা যদি পেছনে যাই, আনারের সঙ্গে রাজনৈতিক বৈরিতা কিন্তু আগে থেকেও ছিল। এই যে কয়েক বছর আগে, অর্থাৎ আনার যখন ভারতে, উনি দীর্ঘদিন ভারতে ছিলেন, পালিয়েছিলেন, উনি যখন দেশে আসেন এবং 2010-এর পর থেকেই বিভিন্ন সময় কিন্তু পত্রিকায় ওনাকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এমনকি মাস 4 আগেও কিন্তু কোনো গণমাধ্যমে আনারের বিভিন্ন বিষয় উঠে এসেছিল। আনারের তার যে কিছু কার্যক্রম, নেগেটিভ ধরনের কিছু কার্যক্রম ছিল, যেটি রাজনৈতিক এক ধরনের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ছিল। আগে থেকেই একটা কিছুটা আভাস আমরা সবাই পাচ্ছিলাম যে বাজেটটা আসলে কেমন হতে যাচ্ছে। এবারের বাজেটটা চ্যালেঞ্জিং, বহুমাত্রিক চ্যালেঞ্জিং যে বাজেট, এটি কিন্তু শুরু থেকেই আলোচনাও হচ্ছিল বাজেটের আগে এবং বাজেটের দিন, বাজেটের পরের দিন সহ। এবং
যারাই আলোচনা করছে, এমনকি সরকারে যারা আছেন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তিনি বলেছেন যে এটি একটি চ্যালেঞ্জের বিষয়টি উনি বারবার ওনার মুখ থেকেও এসছে। তো এটি সরকারের বাইরে গণমাধ্যমে অর্থনীতিবিদরা যে যার মতো বলছেন। আমাদের মূল্যস্ফীতির বিষয়টি যদি দেখি, স্বাভাবিকভাবে এটি খুবই একটি খারাপ অবস্থায় আছে। আমাদের পাচারের বিষয়টি বারবার আসে, ডলার সংকটের বিষয়টি বারবার আসে, আমাদের দ্রব্যমূল্যের যে এক ধরনের কুক্ষিগত একটি অবস্থা, অর্থাৎ একটি গোষ্ঠী যে এটিকে সবসময় কুক্ষিগত করে রাখে, ফলে দেখবেন এই প্রতি বছর কিন্তু একটি ঘটনা দেখা যায় যে বাজেটের দিন বা বাজেটের পর দিনই বেশ কিছু দ্রব্যমূল্যের সরাসরি প্রত্যক্ষভাবে প্রভাব পড়ে। এবার আমি নিজে আমার কাগজের যারা কাজ করেন তাদেরকে দিয়ে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমি খোঁজ নিয়ে দেখেছি, গতকালকেও দেখেছি, বাজারে এর কোনো প্রত্যক্ষ কোনো প্রভাব কিন্তু দেখা কাজ করে নিজেদের জায়গা থেকে যদি একটু বলি, সেটা হচ্ছে যে যখনই কোনো নিউজের, বিশেষ করে এই ধরনের অর্থাৎ করাপশনের নিউজগুলো, অর্থ পাচারের একজন অভিযুক্ত বা 5 জন অভিযুক্ত নিয়ে যখন গণমাধ্যমে আসতে শুরু করে, তখন এক ধরনের হাইপ তৈরি হয় এবং দেখি যে সেগুলো অনেক বেশি বের হয়ে আসে, যে কোনো ইস্যুতেই একটির পর একটি ঘটতে থাকে। এবং গত 5 সাল, বিশেষ করে সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘটনার পর ওনারটা যখন প্রকাশ হলো, তারপরে মেজর জেনারেল আজিজের বিষয়টি যখন সামনে এলো, এরপরে প্রতিদিনই কিন্তু এই ধরনের ইস্যুগুলো চলে আসছে। বিশেষ করে অর্থ পাচার, দেশ থেকে ভেগে যাওয়া, আরো বেশ কয়েকজনের, আমরা গতকাল কেমনও জানলাম যে প্রধানমন্ত্রী দপ্তরে যারা ছিলেন এরকম বেশ কয়েকজনের ফাইল দুদকে গেছে, দুদক সেগুলো নিয়ে অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো কিন্তু এখন চলে আসছে এবং মানুষ এক ধরনের সচেতন হচ্ছে বা সাহস পাচ্ছে যে না, গণমাধ্যম হয়তো এখন একটি সুযোগ পেয়েছে, কিংবা গণমাধ্যম হয়তো এখন এই ধরনের দুর্নীতির নিউজ গুলোকে প্রকাশ বেশি করবে। সুতরাং আমরা যে যার কাছে যা আছে, যেটি এর আগে গণমাধ্যমকে মানুষ ইনফর্ম করতে পারেনি, জানাতে পারেনি, এখন সেটি কিন্তু একটু সুযোগও নিচ্ছে মানুষ। এটা আমরা কিন্তু রোজার ঈদের সময় দেখেছি, অনেক বছর পরে খুব স্মুথলি একটা যাত্রা আমরা দেখেছি এবং সেটির একটি অন্যতম কারণ ছিল যে আমাদের যোগাযোগ ব্যবস্থা অন্যান্য বারের চেয়ে এবার কিন্তু বিশেষ করে রাস্তাঘাট অনেক ভালো। ভাঙাচোরার 2-1টা রুট ছাড়া বেশিরভাগ রুটেই কিন্তু রাস্তাঘাটগুলো বেশ ভালো হয়েছে। এটি যেমন একটি, আরেকটি ছুটির সময়কালটা যত লম্বা হয় তত মানুষ একটু স্বস্তি মতো যে যার মতো করে যেতে পারে, মানে একবারে যাওয়ার যে একটা হুড়োহুড়ি সেটি থাকে না। তো এবারও টিকিটের জায়গায় কিন্তু এখন পর্যন্ত আমরা বড় কোনো অভিযোগ আসলে পাচ্ছি না যে একদম আগের মতো যে বিশৃঙ্খল অবস্থা, মানুষকে রাত জেগে ওই কমলাপুরে পড়ে থাকতে হচ্ছে, এই ধরনের পরিস্থিতি কিন্তু দেখছি না। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে বাসের ক্ষেত্রে কিছু ঝামেলা আমরা দেখতে পাচ্ছি, যেটি বলা হচ্ছিল যে 11 তারিখ থেকে বাসের টিকিট ছাড়া হবে, এরপর থেকে ছাড়া হবে, কিন্তু এই খোঁজ আমরা নিয়েছি, দেখা যাচ্ছে বেশিরভাগ রুটের বেশিরভাগ বাসেরই কিন্তু টিকিট অগ্রিম কাটা হয়ে গেছে। সুতরাং এখন যারা টিকিট কাটতে যাবেন তারা আসলে হিমশিম খাবেন। বিভিন্ন ডেটে টিকিট, সব ডেটের টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না। আর রাস্তাঘাটের আমরা টাঙ্গাইল বা এই যে টাঙ্গাইল রুটটা, এটি সবসময় একটু দেখি যে খুবই বাজে একটা অবস্থা থাকে। রোজার ঈদের সময় কিছুটা কম ছিল, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন পর্যন্তই যানজটের মাত্রাটা একটু বেশি। ঢাকার মধ্যে বা ঢাকা থেকে বের হওয়ার যে পথগুলো, এই মুখগুলোতে আসলে একটা ঝামেলা হয়। এই ঝামেলাটা এবারও এখন একটু টের পাওয়া যাচ্ছে, যেহেতু এবার গরুরহাট আছে, রোজার ঈদে তো আর গরুরহাট থাকে না, এবং এই গরুরহাট গুলো বড় গরুরহাট গুলো কিন্তু প্রবেশ পথে বা বের হওয়ার পথগুলোতে কাছাকাছি জায়গায়। সড়ক পথে আমি তো একটু আগে বললাম যে সড়ক পথে যেহেতু আগের চেয়ে ভালো, অর্থাৎ সময়টা বেশি লাগে না। রাস্তাঘাট আপনি বের হওয়ার পরে, ঢাকা থেকে বের হওয়ার পরে কিন্তু যেদিকেই যান সেদিকে একমাত্র টাঙ্গাইল সড়কটা বাদ দিয়ে অন্য সব রুটে কিন্তু একদম টান দিয়ে চলে যাওয়া যায়। অর্থাৎ মাঝখানে টোল প্লাজা ছাড়া আপনি চিটাগাংয়ের দিকে বলেন, আপনি বরিশাল বা দক্ষিণাঞ্চলের দিকে বলেন, আপনি
আপনি সিলেট মানে এই সব জায়গাগুলোতে দেখবেন যে বের হওয়ার পরে ওইরকম ঝামেলাটা খুব একটা হয় না, বের হওয়ার সময় একটা ঝামেলা হয়। আপনি সময় যত দীর্ঘই হোক, এখন মানুষ তো বেশি আগে ছুটি ছাটার একটা ব্যাপার আছে, সবাই তো কাজ করেন, কেউ যে একদম 10 দিন আগে গিয়ে বসে থাকবেন সেটি না। আবার অনেকে যারা রোজা ঈদে গেছেন তারা সবাই যে কোরবানি ঈদে যাবেন সেটিও না, অনেকে কিন্তু আবার যান না। তো সুতরাং কোরবানি ঈদের ভিড়টা একটু তুলনামূলক মানে যাত্রীর ভিড়টা একটু কম হতে পারে, কিন্তু গরুরহাটগুলো পথে পথে যদি গরুরহাটগুলো নিয়ন্ত্রণ করা না যায়, ভালোভাবে যদি একটু ব্যবস্থাপনা না করা যায়, এটিও একটু ভোগাবে, এটা আমার কাছে মনে হচ্ছে। আমার ইউনোকে ফোন করে যে আদৌ হিজলা মেহেন্দিগঞ্জে ইনফ্রাস্ট্রাকচার 2, 3 যাই হোক নানার নামে যে প্রকল্প ইন্টারনেটের কানেকশনটা গিয়েছে কিনা, কোনোভাবেই না, ব্রডব্যান্ডও যায় নাই, আপনার ওয়ারলেস কোনোভাবেই কিন্তু আমার হিজলা মেহেন্দিগঞ্জে এখন পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা যায় নাই। এটা হচ্ছে প্রথম কথা। আমরা অর্থ বরাদ্দ দিচ্ছেন, 1000 কোটি টাকা নিচ্ছেন, কাজ করছি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব হচ্ছে, কাজ যে হচ্ছে না তা না, কিন্তু দোয়েলের বাক্স খুললে যদি চাইনিজ কম্পিউটার পাওয়া যায় এবং সেই কারণে বন্ধ করতে হয়, তাহলে এটা কি অপচয় না দুর্নীতি? তারপরে ব্যবস্থাটা কি নিলেন পার্লামেন্ট জানতে চাই। দোয়েলের বাক্স খোলার পরে নাম মেললে আপনি দোয়েল মন জয় করলেন, আমরা তাহলে দিলাম খুশি। আপনি গিয়ে খুললেন প্রধানমন্ত্রী, দেখলেন চাইনিজ পচা মাল, বন্ধ করে দিলেন। শেখ রাসেল ডিজিটাল নামে যে কম্পিউটারগুলো দিয়েছেন আদৌ কি কাজ হচ্ছে না, জং পড়ে গেছে? জিজ্ঞেস করেন 37 এমপিকে। আপনিও চান মাননীয় স্পিকার আপনার কনস্টিটুয়েন্সিতে খোঁজ নেন। ডাক বিভাগের আধুনিকরণের নামে পত্রিকায় আপনিও পড়েছেন, আমিও পড়েছি, দুর্নীতির প্রমাণ মিলেছে ডাক বিভাগের ডিজি ছুটিতে। ব্যবস্থা কি? কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারি, মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন, আমরা দেখছি। বললাম দোয়েলের বিরুদ্ধে, দোয়েলের বাক্স খুলে চাইনিজ কম দামে কম্পিউটার পেলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা কি জানি? 2 মিনিট। ডাক বিভাগের হাজার একর সম্পত্তি হয়ে গেছে, প্রত্যেকটা উপজেলায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় ডাক বিভাগের এবং টিএনটি টেলিফোন অফিস, পোস্ট অফিস স্থাপনা আছে, ভবন আছে, জমি আছে। এগুলো কি ওই রেলের মতো পাটকলের মতো ব্যাহত হয়ে যাবে? গত 10 বছরে 15 বছরে যখন এই মোবাইল যুগে আমরা ঢুকে গেলাম, তখন ল্যান্ড ফোনের যুগ আর নেই, বা ডাক বিভাগের মাধ্যমে চিঠিপত্রের লেনদেনও কমে গেছে। সেই জমিগুলোর অবস্থা কি? টিএনটি এবং পোস্ট অফিসের জমিগুলো যেন রেলের মতো অথবা পাটকলের মতো ওই বেহাত না হয়ে যায়, সেগুলোকে যত্নআত্তি করে রাখা অথবা একটা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা। আমি আমার কনস্টিটুয়েন্সিতে আপনিও দেখবেন হিজলা মেহেন্দিগঞ্জে পোস্ট অফিসের জায়গাগুলো একেবারে যে যার মতো দখল করে নিচ্ছে। টিএনটি অফিসের জায়গাগুলো সেই টাওয়ার বলেন বা বিল্ডিং বলেন একেবারে অযত্ন অবহেলায়, গরুও নাই, ছাগলও নাই, মানুষ তো নাই। আদৌ কি পোস্ট অফিসে পোস্ট মাস্টার আছেন, টিএনটি অফিসে কোনো অপারেটর আছেন? কোনো জবাব দিতে পারেন স্পিকার নাই। কাজেই উনি বরাদ্দ চাচ্ছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশও হয়ে যাবে, কিন্তু এই যে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, শুধু সংখ্যাগরিষ্ঠতার জন্য যদি আমরা বরাদ্দ দিয়েই দেই, তাহলে সরকারি অর্থের, জনগণের অর্থের লুটপাট হচ্ছে। মাননীয় স্পিকার, আমি সে কারণে বলেছি 500 টাকা কমিয়ে এই প্রতিবাদটা জানালাম। ধন্যবাদ। পানি পাই না, সে আবার তিস্তা প্রকল্পের সহযোগিতা করবে কিভাবে? প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনো, এই দেশের মানুষ 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। কারণ ছাত্রলীগের নেতা ছিল, পরবর্তীকালে সে আওয়ামী লীগও করেছে, এমপিও হয়েছে, কিন্তু এখন প্রায় 10-12 বছর ধরে সে রাজনীতির কাছাকাছি নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন? তো বলে যে কোন রাজনীতি করবো? আমি করবা? আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিজ আর বেনজির
বিরুদ্ধে সংগ্রাম করেছিল। এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। 40,400 টাকা থেকে আপনাকে কর দেওয়া হয়তো শুরু করতে হয়। যদি আপনার মাসিক আয় হয় তাহলে তারা কিন্তু এই ছাড় পাবেন। ছাড়টা পাবেন যখন আপনি 86,000 টাকা, এবং যারা 1,80,000 টাকা মাসিক আয় করবেন তাদের ছাড়টা সবচেয়ে বেশি, এবং ছাড় চলবে 3,70,000 টাকা পর্যন্ত। যারা মাত্র আয় অনেক কম, যারা বেশি চাপে আছেন তাদের দিক থেকে কিন্তু বড় কোনো আসলে সুখবর নাই। ওই সংস্কারটা জরুরি ছিল অবশ্যই জ্বালানি খাত এবং ব্যাংকিং খাতের ব্যাপারে। সংস্কারের ব্যাপারে কোনো বড় ধরনের রাজনৈতিক অঙ্গীকার আমরা ওখানে দেখি নাই, কোনো ধরনের ইঙ্গিত আমরা সেভাবে পাইনি। সেহেতু তিনটে বিষয় যেটা ছিল, স্থিতিশীলতা, সুরক্ষা এবং সংস্কার, এই তিনটি জায়গাতেই যেটা বলা হয়েছিল স্টেবিলিটি, প্রোটেকশন অ্যান্ড রিফর্মস, এই তিনটি জায়গাতেই আমরা সেরকমভাবে কোনো ইঙ্গিত পাইনি, স্বস্তিও পাইনি, আশ্বস্ত হতে পারি। Subscribe with share and like. Press the bell icon. Thank you.